আছো তোমরা সবাই? আমরা কিন্তু খুব ভালো আছি। তো আগের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমরা রোজ গার্ডেন ঘুরতে গিয়েছিলাম। তো ওখান থেকে আমরা এখন চলে এসেছি রক গার্ডেন ঘুরতে। তো এটা হচ্ছে রক গার্ডেনের সামনের জায়গাটা, এন্ট্রিটা। আর সামনে একটা মূর্তি দেখা যাচ্ছে। এই মূর্তিটা দেখে জানেন তো আমাদের ত্রিপুরা আদিবাসী মহিলাদের কথা মনে পড়ে গেল। আর চলুন আমরা টিকিট কেটে নিই। এটা হচ্ছে টিকিট কাউন্টার। এডাল্টদের জন্য 30 টাকা করে টিকিট, আর ছোট বাচ্চাদের জন্য 10 টাকা করে টিকিট। তো আমাদের তো টিকিট নেওয়া হয়ে গেছে, তো চলুন এবার ভেতরের দিকে যাওয়া যাক। আর জানেন তো এই গার্ডেনটার নাম রক গার্ডেন দেওয়া হয়েছে এই জন্যই, পুরো গার্ডেনটাই কিন্তু পাথর দিয়ে তৈরি। আর চলুন এখন ভেতরে যাই, ভিতরে গিয়ে বাকি কথাগুলো আপনাদের সঙ্গে বলবো। তো এটা হচ্ছে এন্ট্রি গেট, যেখান দিয়ে ভেতরে যেতে হয়। আর এখানে একজন লোক সবার টিকিটগুলো চেক করে তারপরে ভেতরে যাওয়ার জন্য পারমিশন দিচ্ছে। তো এক এক করে আমরা ভেতরে চলে আসলাম। তো ভেতরে ঢুকেই যা দেখতে পেলাম, চারিদিকে শুধু পাথরই পাথর আর ভাঙা টাইলস দিয়ে সাজানো। তো এই জন্যই এই গার্ডেনটার নাম রক গার্ডেন রাখা হয়েছে। চণ্ডীগড় শহরের যত আনইউজেবল মেটেরিয়াল রয়েছে, যেমন ভাঙা টাইলস, তারপর চীনামাটির যে আসবাবপত্রগুলো হয়, তো ওইগুলো দিয়ে মূলত এই পার্কটা তৈরি করা হয়েছে। আর চারিদিকে অনেক বড় বড় দেওয়াল, তারপর পাথর, এগুলো সব দেখা যাচ্ছে। সবগুলো কিন্তু কৃত্রিমভাবেই তৈরি করা হচ্ছে, কোনোটাই কিন্তু ন্যাচারালি না। কিন্তু দেখে একটু মনে হবে না যে এগুলো না কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে, সম্পূর্ণ ন্যাচারালি মনে হচ্ছিল। মানে কি করে যে এত ভাবনা চিন্তা আসে এদের মাথায়, কি করে যে পার্কটা তৈরি করলো, সত্যি অবাক করার মতো। আর এই যে ওয়াটারফল, ছোট ছোট ওয়াটারফল সামনে আরেকটা রয়েছে, তো এগুলো কিন্তু কৃত্রিমভাবেই তৈরি, কোনোটাই কিন্তু ন্যাচারালি তৈরি না। আর মনুসোনা দেখে বলছিল, মাম্মি এগুলো কি জল? মনুসোনা তো জল দেখে খুব খুশি হয়েছে যে না, জলে একটু খেলতে পারবে। তো অনেকক্ষণ জল নিয়ে একটু খেলা করেছিল এখানে। তো সামনে কিন্তু আরেকটা অনেক বড় ওয়াটারফল রয়েছে, যেটা দেখলে আপনাদেরও মন একদম ভরে উঠবে। দেখুন তো এই ওয়াটারফলটা, মনে হচ্ছে না একদম ন্যাচারালি তৈরি, কিন্তু মোটেই না, এটাও কিন্তু কৃত্রিমভাবেই তৈরি করা হয়েছে। তো পার্কটাকে সাজিয়ে তোলার জন্য না অনেক কিছু করেছে এটার ভেতরে। আর এখানে ছোট ছোট উপরে দেখুন, উপরে ছোট ছোট কতগুলো ঘর বানিয়ে রেখেছে। তো ঘরগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল। তো চলুন আগে গিয়ে দেখি আরও কি কি দেখা যায়। তো আমরা হাঁটতে হাঁটতে অনেকটা উপরে চলে এসেছি। আর এই যে নিচে লোকগুলো দেখা যাচ্ছে, এতক্ষণ কিন্তু আমরা ওখানেই দাঁড়িয়েছিলাম, ওখানেই দাঁড়িয়ে ঝর্ণাটাকে উপভোগ করছিলাম। কিন্তু এখান থেকে উপর থেকে দেখতে কিন্তু ঝর্ণাটা আরও বেশ মনোরম লাগছিল, আরও খুব সুন্দর লাগছিল। মানে এক কথায় বলতে গেলে ভীষণই সুন্দর, খুব সুন্দর। আর চলুন আপনাদের একটা জিনিস দেখাই। হাঁটতে হাঁটতে আমরা এখানে এসে দেখলাম যে একটা গর্তের মধ্যে জল জমানো আছে, আর ওটার মধ্যে অনেকগুলো পয়সা পড়ে আছে। তো আমিও দেখলাম লোকে না এখানে পয়সা ফেলছে, কিন্তু বুঝতে পারলাম না কেন এখানে পয়সা ফেলছে। তো দেখবেন একটা লোক এখন না এটার মধ্যে পয়সা ফেলবে। তো আমি কয়েকজন লোককে জিজ্ঞাসা করেছিলাম যে এখানে পয়সা কেন ফেলা হচ্ছে, ওরা কেউই বলতে পারলো না। মানে পয়সা ফেলছে কিন্তু কোনো কারণ ছাড়াই। তো আশেপাশে কোনো বোর্ডও লেখা ছিল না যে কেন পয়সাটা ফেলা হচ্ছে, কোনো তো কারণ থাকা আছে না, তো কোনো কারণ ছিল না। আর সামনে দেখুন একটা বোর্ডের মধ্যে ডল মিউজিয়াম লেখা আছে আর এক্সিট লেখা আছে। তো যাদের ইচ্ছে করবে এক্সিট করতে পারবে, আর যাদের ঘুরতে আর একটু ইচ্ছে করবে তারা ঘুরতে পারবে। তো আমরা কিন্তু এখন এক্সিট করব না, ডল হাউসটা একটু ঘুরে না দেখলে কি হয়। তো চলুন ডল হাউসটা একটু ঘুরে আসি। তো এটা হচ্ছে সামনের জায়গাটা, এটার মধ্যেই ডল হাউসটা বানানো হয়েছে। তো সামনে হয়তো দেখেই বুঝতে পেরেছেন পুতুল বানানো আছে, তো এটাই ডল হাউস। তো চলুন ভিতরে যাই, গিয়ে দেখি কি কি রয়েছে। ভিতরে গিয়ে তো মানে আমি পুরো অবাক, এত সুন্দর সুন্দর করে পুতুল বানিয়ে রেখেছে। তাও জানেন তো, দেখলে হয়তো বুঝতে পারবেন সবগুলো কিন্তু কাপড় দিয়ে তৈরি পুতুলগুলো, সব কিন্তু ওয়েস্টেজ কাপড়। কত রকমের টুকরা টুকরা কাপড় দিয়ে পুতুলগুলো সাজানো আছে। আর অনেক পুতুল ছিল, অনেক পুতুল। কোথাও সন্ন্যাসী বসে আছে, কোথাও পঞ্চায়েত বসেছে, তারপর গরু বানানো আছে, এখানে সন্ন্যাসী বানানো আছে, অনেক কিছু বানানো আছে। আমাদের জন্য ভালো বিষয় হলো
এই ডল হাউসের ভিতরে একটা পুরো জায়গা জড়িয়ে এসি লাগানো ছিল। তো আমাদের জন্য ভালো হয়েছে, এই জন্য গরমের মধ্যে বাইরে এত হাঁটাহাঁটি করে যদি একটু এসির ঠান্ডা হাওয়া খাওয়া যায়, কারই না ভালো লাগে বলুন। তো ভেতরটা না এত ঠান্ডা ছিল যে সেই জন্য ঘুরে ঘুরে দেখতে না আরও ভালো লাগছিল। আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে চলুন ডল হাউসটা ঘুরে নিই। তো 1957 সালে নেকচন্দ নামে একজন ব্যক্তি এই পার্কটি তৈরি করেছিলেন। আর এই পার্কটি জানেন তো পুরো 40 একর জায়গা নিয়ে গঠিত। বুঝতে পারছেন তো, 40 একর জায়গা কিন্তু মুখের কথা নেই, অনেকটা বড় বিস্তৃত জায়গা নিয়ে এই পার্কটিকে বানানো হয়েছে। আর এত বড় পার্ক আমি তো শুধু ভাবছিলাম যে কতদিন যে সময় লেগেছে এই পার্কটাকে তৈরি করতে, কিন্তু কোথাও আমি কোনো বোর্ড দেখতে পাইনি। যদি এমন লেখা থাকতো তাহলে ভালো হতো, দেখে নিতাম কতটা সময় লেগেছে। আর এখানে দেখুন ঘুড়িগুলো কি সুন্দর লাগছে, কালারিং ঘুড়ি, কত সুন্দরটাই না লাগছিল। তো বাইরে এসে দেখতে পেলাম সামনের এরিয়াটার মধ্যে অনেকগুলো দোলনা লাগানো ছিল, অনেকগুলো দোলনা ছিল অনেক। এই যে দূরে দেখা যাচ্ছে উপরে গাছের মতো কি একটা, ওই জায়গাতেও কিন্তু অনেক দোলনা ছিল। তো সেই জন্য সুযোগ নিয়েই নিলাম। আর দোলনাতে উঠতে কিন্তু অনেকটা সময় লেগেছে, কারণ দাঁড়িয়ে থাকতে হয়েছে। আর গরমের দিনে দোলনা ঝুলতে কারই না ভালো লাগে বলুন। আমার তো খুব ভালোই লাগছিল দোলনা দুলে। তো দোলনা দুলে এখন চলে এসেছি অন্যদিকে। আর দেখুন এত বিশাল বিশাল প্রাচীর, দেওয়াল, আর উপরে একটা গাছের মতো বানানো, চারিদিকে ডালপালা ছড়িয়ে আছে। এগুলো সব কিন্তু কৃত্রিমভাবেই তৈরি করা হয়েছে, কোনোটাই কিন্তু ন্যাচারালি বা প্রাকৃতিকভাবে তৈরি হয়নি। আর এই দেয়ালগুলো, সামনে এই দেয়ালগুলো দেখে বলুন তো মনে হচ্ছে না একদম ন্যাচারালি তৈরি প্রাকৃতিকভাবে, কিন্তু না, একদমই ভুল ধারণা। তো আমি তো প্রথমে দেখে মনে করেছিলাম জানেন তো এগুলো নিজে নিজে তৈরি হয়েছে প্রাকৃতিকভাবে। তো পরে একটা বোর্ড ছিল, বোর্ডটা পরে বুঝতে পারলাম যে না, পুরোটাই এগুলো না বানানো হয়েছে। তো আমার তো ঘুরে দেখে বেশ ভালোই লাগছিল। প্রথম যখন ঢুকেছিলাম তখন ভাবছিলাম কোথায় আসলাম, কি জায়গায় আসলাম, আমার তো একটু ভালো লাগছিল না, দেখার মতো কিছু নেই। কিন্তু না, যত ভেতরে যাচ্ছিলাম ততই ভালো লাগা শুরু করছিল, কারণ যত ভেতরে যাচ্ছিলাম ততই দেখার মতো জিনিসগুলো ছিল। তো দেখুন আবার কথা বলতে বলতে আরেকটা জায়গায় চলে আসলাম, যেখানে ছিল মাছের অ্যাকোরিয়াম ছিল। ছোট্ট ছোট্ট উইন্ডো করে ছোট্ট ছোট্ট মাছের অ্যাকোরিয়াম রাখা ছিল, আর বিভিন্ন প্রজাতির মাছ রাখা ছিল। তো প্রত্যেকটা অ্যাকোরিয়ামের সামনেই উপরে ছোট্ট বোর্ডে মাছগুলোর প্রজাতি আর নাম লেখা ছিল, কী ধরনের মাছ, কী নামে পরিচিত, সব লেখা ছিল। আর জানেন তো অ্যাকোরিয়াম তো ছিল অনেকগুলো, কিন্তু মাছ তুলনামূলক অনেক কম ছিল, অনেক কিছু কিছু অ্যাকোরিয়াম তো পুরো ফাঁকাই ছিল। আর এখানে দেখুন ছোট ছোট মাছ, আমি তো এরকম মাছ প্রথম দেখেছি, লাল, কালো, নীল, হলুদ, গোলাপি, অনেক ধরনের মাছ ছিল। তো মুনুসোনা দেখে খুব আনন্দ পাচ্ছিল, বলছিল মাম্মি মাম্মি এগুলো কি ফিশ এগুলো? আমি বলছিলাম হ্যাঁ বাবা এগুলো ফিশ। বলছে খুব ভালো। তো মুনুসোনা খুব আনন্দ করে দেখছিল, আর ওকে তো আমি এখান থেকে নিয়ে যেতে পারছিলাম না, শুধু ও মাছ দেখবে। তো এতটাই মজা পাচ্ছিল, আমাদের থেকে মুনুসোনা বেশি মজা পেয়েছে। আর অ্যাকোরিয়ামের সামনের দিকেই অনেকটা বসার জায়গা করে দিয়েছিল। আর এই জায়গাটা এতটা ঠান্ডা ছিল যে 2 মিনিটের জন্য তো আমি বসে পড়েছিলাম। আর এখানে কি বলুন তো, হ্যাঁ ঠিক ভেবেছেন এগুলো আয়না, কিন্তু নর্মাল আয়না নয় কিন্তু, জানেন তো এগুলোতে আপনি নিজেকে অনেক রকমের দেখতে পাবেন, হাত, বেঁকা, টেরা। তো তাই মনে হয় আয়নাগুলোর নাম দিয়েছে লাফিং মিরর। আর এই জায়গাটা দেখুন তো, পুরো ভাঙা টাইলস দিয়ে, কালারিং টাইলস দিয়ে বানানো, কি সুন্দর অপূর্ব লাগছিল। তো ঘুরতে ঘুরতে আবার চলে আসলাম অন্যদিকে, জানি না কি আছে, সামনের দিকে গিয়ে দেখি, হ্যাঁ এখানে তো দেখছি অনেক পুতুল রয়েছে, যেগুলো সবগুলো সিমেন্ট আর পাথর দিয়ে তৈরি ছিল। আর উপরে দেখুন, উপরে পুরো ভাঙা টাইলস লাগিয়ে দিয়েছে। আর মনে হচ্ছিল জানেন তো এগুলো দেখতে অনেকটা ব্যঙ্গচিত্রের মতো মনে হচ্ছিল। যাই হোক, কিছু তো একটা বানিয়েছে। আর পুতুলগুলো চলুন ঘুরতে ঘুরতে দেখে নিই আর কি আছে। দেখুন পুতুলগুলোর সামনে কিন্তু কাঁচ দিয়ে বাউন্ডারি করা আছে। আমার মনে হয় লোকজন তো ঘুরতে আসে, অনেক লোকই আসে, মনে হয় ওই সম্পদগুলো যাতে নষ্ট করতে না পারে, কেউ যাতে হাত না দেয়, এই জন্য মনে হয় কাঁচের বাউন্ডারিগুলো দেওয়া রয়েছে।
আর এই পার্কটা যদি আপনি একবার যান তাহলে আপনার মনে হবে আপনি কোনো ভুলভুলাইয়াতে ঢুকে পড়েছেন, কারণ গাইড বোর্ড ছাড়া আপনি না পার্কের এদিকে যেতে পারবেন না ওইদিকে যেতে পারবেন। তো গাইড বোর্ড ছাড়া তো আপনি পার্ক থেকে বেরোতেই পারবেন না। তো প্রত্যেক জায়গায় গার্ড বোর্ড লাগানো ছিল। তো আমাদের পার্ক ঘোরা হয়ে গেছে, এখন আমরা বাইরে চলে এসেছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আপনাদের সঙ্গে দেখা হবে আবার কোনো নতুন একটি ব্লগে।